नमस्कार। देश के गद्दारों को गोली मारो ... গত বিধানসভা নির্বাচনে দিল্লি যখন নির্বাচন হচ্ছিল তখন দেশের অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এক বিশেষ সম্প্রদায়ের জন্য এই কথাটা বলেছিলেন। তার জন্য বিস্তর তার সমালোচনাও হয়েছিল, কিন্তু সাম্প্রতিক যে কেন্দ্রীয় সরকারের মোদি গভর্নমেন্টের সম্প্রসারণ হলো তাতে ওনার প্রমোশন হয়েছে। ঠিক এই বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে যে নির্বাচন হচ্ছিল ওইখানে পুরুলিয়ার যে তৃণমূলের প্রার্থী ছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়, ওনার বিরুদ্ধেও অভিযোগ ওঠে যে উনি বিজেপির প্রার্থীকে সরাসরি গুলি মারার হুমকি দিয়েছেন। আভিজাত্য পলিটিক্স করেন সুজয়দা, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং পুরুলিয়ার উনি উন্নয়নের কাণ্ডারি হিসাবেই পরিচিত। আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে নিজেই আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন সুজয়দা। আমি এইখান থেকেই শুরু করব, তারপরে বিভিন্ন প্রশ্নে আসবো। আপনারাও যদি কোনো প্রশ্ন করতে চান আপনারা সরাসরি এক্সপ্রেস নিউজে ফোন করুন। সুজয়দা, আপনাকে এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, জনগণের পক্ষ থেকেও স্বাগত জানাচ্ছি। আমি আমার প্রণাম জানাচ্ছি এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই ভালো থাকুন, এই ভগবানের কাছে আমি আশীর্বাদ চাইছি তাদের হয়ে। সুজয়দা, কি হয়েছিল? যে অভিযোগের কথাটা আমি বললাম, যেটা নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল, শুনছিলাম নাকি ওইখানে বুথ জাম করে কিছু ইভিএম হ্যাক করার কথা হয়েছিল। অ্যাকচুয়াল ঘটনাটা কি আপনার মুখে শুনতে চাই। দেখুন, ঘটনাটা ওইখানে একটা খবর এলো যে যে জায়গাতে ভোটটা হচ্ছে সেই জায়গায় ভোটটা যখন পড়ছে তখন ওই যেখানেই ভোট দিক সেটাই বিজেপির দিকে চলে যাচ্ছে, এই ধরনের একটা অভিযোগ এলো। আমি সেখানে গেলাম, আমার সাথে আরো কিছু লোকজন ছিল। সেখানে ওই পাশে আছি বলে একটা ইয়ে আছে, সংস্থা আছে, সেই সংস্থার ছেলে একটা ছিল আমার সাথে। তাকে ওরা ওই প্রতিবাদটা যখন ও লাইভ করে দিচ্ছিল নিজেই ওই ভিডিও দিয়ে, তখন ওকে বিজেপি ছেলেরা মোটরসাইকেল নিয়ে ঘিরে তাকে মারতে আসে। যখন মারতে আসে এবং সেখানে আমি তাদেরকে বাধা দিই, আমি বললাম তোমরা এরকম করো না। তো মূল গল্প যেটা হচ্ছে, তখন আমাকেও ওরা যে ভাষায় গাল দেয় সেটা হচ্ছে শুয়োরের বাচ্চা। আচ্ছা, আপনি শুনে নেন, আমার কাছে আছে, ভিডিওটা আছে। তাই বললাম, তখন আমার রাগ হলো। আমি বললাম, আমার কিন্তু তবুও রাগ হয়নি, কিন্তু ওরা হচ্ছে ওরা মানে ওই ছেলেটার মানে তুষার অগস্তির লাইফ ইনস্টেক হয়ে গেছিল। দেখুন, আমি এটা বলেছি তার কারণ হচ্ছে একটাই, আপনি গীতা নিশ্চয়ই পড়েছেন। গীতায় পরিষ্কার অর্জুন বলেছে যে যুদ্ধ কর। হ্যাঁ, এটা বলছে একটা কথাই, ঘটনাটা একটাই যে ওই সময় ওর পাশে দাঁড়াতে হবে, ওর মৃত্যু বাঁচাতে হবে। ওকে মেরে দেবার যে ব্যবস্থা করছিল তাকে বাঁচানোর জন্যই যদি আপনি কাউকে মুখে হুমকি দেন যে গুলি করে দেব, সেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, সেইখানে কোনো দোষ নাই। আচ্ছা, আমি সেই কথা স্মরণ করেই সেইখানে তাদেরকে একটা হুমকি দিয়েছিলাম। আমার হাতে কোনো বন্দুক ছিল না, আমার হাতে কোনো রিভলভারও ছিল না, কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য পলিসি ম্যাটার, একটা সিকিউর করা ওর লাইফটাকে। এটাই ছিল আমার পলিসি। সুজয়দা, আপনি বলছেন যে অভিযোগ হচ্ছে যে বুথে যে মানে যে বোতামই টিপুক ভোট যাচ্ছিল বিজেপির দিকে, এই তো অভিযোগ আপনার? এটাই তো ওইটা হচ্ছে ওইখানে কি প্রথম তো ওখানে যারা সিআইএসএফ ছিল তারা, আমি নিজে প্রার্থী, আমাকেও ঢুকতে দিল না। আমি সেটা বলছি না, যদি এটা টেকনিক্যালি হয় যে ভোট যে কোনো বোতাম টিপলেই যদি বিজেপিতে ভোট পড়ে, তাহলে আপনাদের এত সিট আসে কি করে গোটা পশ্চিম বাংলা? বলছি এই জায়গাটাতে আমি বিশ্বাস করছি না, কিন্তু আমি ভাবলাম যে আমাকে হয়তো ভেতরে গিয়ে দেখতে দেবে, কিন্তু সিআইএসএফ আমাকে দেখতে দেয়নি। আমি পরিষ্কারভাবে মানুষকে বললাম যে তোমরা নিজেরাই প্রতিবাদ করো। আমি ওইখান থেকে নিচে বাইরে বেরিয়ে এসেছি,
ওইখানে ওদের ওই গল্পগুলো সে মানুষ যারা বলছে যে আমি টিপলাম তখন এমনিতে চলে গেল, আমি টিপলাম তখন এমনি চলে গেল। তো ও কি করে জানলো, ও কি করে দেখলো যে ওখানে চলে গেল? আমি নিজে ভোট দিচ্ছি তো ভোটে নামছে সেটা দেখতে পাচ্ছি তো। আচ্ছা, ইয়েটাতে হ্যাঁ হ্যাঁ ওই কাগজটা যেটা বেরোয়। যেটা নেমে যাচ্ছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইখানে বলছে আমি তো তৃণমূলে দিলাম বিজেপিতে চলে গেল। এই ঘটনাটা ওরা এসে বলছিল। আচ্ছা। এবার তারা ভুল না ঠিক সেটা আমার কোনো সঙ্গ নাই, আমি দেখিও নি, আমি ওটা ভাবিও নি যে কি হচ্ছে। আমি শুধু চেষ্টা করেছিলাম যে একজন ভোট দেবে যদি আমাকে সেখানে দেখতে দেয় যে ও আমার সামনে বলুক যে ঠিক মতো ভোটটা পড়লো, তাহলে আমাকে ঢুকতে দেয়নি কিন্তু আমাকে। তা আমি তাও কিছু প্রতিবাদ করিনি। কিন্তু এইখানে যখন ওকে মানে সবাই সেই গেরুয়া রঙের কাপড় পরে, জামা পরে, পাগড়ি পরে একবারে 20টা মোটরসাইকেল এসে তাকে ঘিরে ধরে তুই বেটা এখানে লাইভ করছিস কেন ইত্যাদি ইত্যাদি, তখন আমি তাদের কাছে ফিরে গিয়ে গেলাম। আমরা তো গায়ে হাত দিয়ে দেখ না কত মরদের বেটা বলিস। তখন বলছি যে তুই শুয়োরের বাচ্চা কি করে নিবি। তখন আমি বললাম যে ওই ঘটনাটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা জানতে চাইছি সুজয়দা, যে ধরুন এত জয় জয়কার তৃণমূলের, কিন্তু আপনার পুরুলিয়াতে ভারডুবি কেন? কি কারণ, মানে কারণটা কি? কারণ হচ্ছে এটা নিয়ে তো পার্টিতে কোনো নিশ্চয়ই ইন্ট্রোস্পেকশন হয়েছে, মানে আপনারা কি ফাইন্ড করেছেন? আমি বলছি শুনুন, পুরুলিয়াটা কি ভরাডুবি বলা যাবে না। তার কারণ আমি আপনাকে বলি। আমরা বিগত লোকসভা নির্বাচনে টোটাল পুরুলিয়া 2,49,000 ভোটে গোটা জেলাটাতে আমরা পিছিয়েছিলাম। এবার আমরা যেখানে যেখানে হেরেছি কোনোটাই 10,000-এ হারিনি, সব নিচে হেরেছি। কেউ 3,500, কেউ 4,500 হেরেছে, কেউ 5,500 হেরেছে। আমি হেরেছি যেমন 6,719 ভোটে, তেমনি কেউ 7,500 হেরেছে। শান্তিদা তো আমাদের মাত্র 325 ভোটে না 335 ভোটে হেরেছে। তো আমাদের সবচেয়ে কথা হচ্ছে যে আমাদের যে রাইজ হয়েছে সেটা একবারে প্রমাণ যে আমরা 2,49,000 ভোটে পিছিয়ে ছিলাম গোটা, যেটা আমি যেখানে দাঁড়িয়েছিলাম, যেখানে আমি বিধানসভায় দাঁড়িয়েছিলাম সেখানে 37,000 ভোটে আমি পিছিয়েছিলাম, সেখানে 6,719 ভোটে পিছিয়েছি এবং টাউনগুলোতে হেরেছে। আমি নিজে পরিষ্কার বলছি, দেখবেন বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া থেকে আরম্ভ করে রঘুনাথপুর, ঝালদা যতগুলো পৌরসভা আছে, এই পৌরসভার রেজাল্টগুলো আমাদের ভালো হয়নি এবং এইটা নিয়ে আমরা নিজেদের মধ্যে দেখে নিয়েছি যে কেন হয়নি। না, কিন্তু এটার একটা নিন্দুকেরা এটা বলছে সুজয়দা যে পুরসভা আর পঞ্চায়েত ইলেকশনে গতবারে যেভাবে বিজেপি এগিয়েছিল এবং আপনারা গাঁজার কেস দিয়ে, পুলিশকে দিয়ে টর্চার করে, ইভেন গাছে বডি টাঙিয়ে দিয়ে যেভাবে আপনারা তাদেরকে ঘর ওয়াপসি করিয়েছেন, সেইটা এখনো পুরুলিয়ার মানুষ আপনাদেরকে ক্ষমা করতে পারেনি। কি বলবেন? না, ঘটনাটা শুনুন, আমরা কারুকেই সেরকম ধরনের এগুলো কিছু করিনি। এগুলো যারা বলছে তারা নিন্দুকেরা বলছে। লোকসভা ভোটে, আমি লোকসভা ভোটটা বলছি, লোকসভা ভোটে তো আমরা এগুলো করিনি না। লোকসভা ভোটে আমরা 2.5 লক্ষ ভোটে পেছিয়েছি 2,49,000 ভোটে। আবার বিধানসভা ভোটে আমরা গোটা পুরুলিয়া জেলায় 19,000 ভোটে এগিয়ে গেছি। আপনি টোটাল রেশিও দেখুন, 3টা বিধানসভা আমাদের জিতেছে, কিন্তু টোটাল ভোট যখন আপনি দেখবেন সেখানে আমরা 19,000 ভোটে এগিয়ে আছি। তাহলে আপনি এটা সিটে কনভার্ট করতে পারলেন না কেন? না, পারলাম না এই জন্যই যে এক একটা জায়গায় ধরুন 42,000 ভোটে পিছিয়ে গেছিলাম, সেখানে গিয়ে হারলাম 5,500-এ। মানে আপনি বলতে চাইছেন রিকভারি করেছেন কিন্তু পুরোপুরি হয়নি। টোটাল রিকভারি না হওয়ার একটু কারণ আছে, সেটা আমাদের দলীয় কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল। আচ্ছা, মানে এটা গোষ্ঠী ছিল, গোষ্ঠীর জন্য এটা হয়েছে, কিছু দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং পৌরসভাগুলোতে আমাদের যে পৌরসভা যে কাজ যারা করেছে বা এখনো করছে তাদের প্রতি একটু বিরক্তি আছে। আচ্ছা, মানুষ মানে তাদের এটাতে সন্তুষ্ট নয়। না না না, সন্তুষ্ট না। তাহলে দাদা, আপনি একদিকে পুরসভাগুলো আছে সেগুলো রিকভারি চলছে, একদিকে আপনার জঙ্গলমহল উন্নয়ন পরিষদ আছে, তার স্বয়ং মন্ত্রী ছিলেন শান্তিরাম মাহাতো, ঠিক আছে?
তারপরেও এত উন্নয়নের জোয়ার আপনারা বলছেন যে পুরুলিয়া জুড়ে হয়েছে, আদিবাসীদের মধ্যে হয়েছে, জঙ্গলমহলের মানুষদের মধ্যে হয়েছে, জঙ্গলমহলের প্রত্যন্ত মানুষদের কাছে উন্নয়ন পৌঁছেছে, তাহলে তার তার মানে যিনি লিডার ছিলেন তিনি বাড়ি বসে গেলেন, তার কারণটা কি শুধু অন্তর্দ্বন্দ্ব না মানুষ আপনাদেরকে? লিডার বা শুনুন, আমাদের কিছু কিছু লিডার তারা নির্বাচনে খাটতে বেরোয়নি। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন, অনেকেই সেটা করেছে, সবাই ওয়েট অ্যান্ড সি করছিল, পাঁচিলের উপরে উঠেছিল, মানে ডান দিকে গণনার 9:50 পর্যন্ত লোকে ডান দিকে ঝাঁপাবো কি বাঁ দিকে ঝাঁপাবো এইসব নিয়ে অনেকের ইয়ে ছিল, মানে চিন্তা ভাবনা ছিল যে যদি কিছু হয় তলে তলে বিজেপিতে এখন আদায় রেখেছি, আমরা ডান দিকে ঢুকে দেবো, আর যদি আমাদের জিতে যায় তো বাঁ দিকে তো আমি আছি। এই ধরনের ঘটনা ঘটেছে। তো তাহলে আপনি তো না, কিন্তু একটা ঘটনা তবুও আমি বলছি যে আপনি দেখুন, আমাদের 5 তারিখে ভোটার আমাদের নাম ডিক্লেয়ার করেছে, আর আমি গ্রামের ছেলে, পরিষ্কার আমি মানবাজার বিধানসভার মানুষ। মানবাজার বিধানসভায় আমি আপনাকে চ্যালেঞ্জ বলছি, কখনো কেউ আমাদেরকে হারাতে পারবে না, কারণ আমার সেরকম ধরনের সংগঠন আছে। আমি সেইখান থেকে গেছি পুরুলিয়া লড়তে। আমি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি, সেই সভাধিপতি সূত্রে হিসাবে সেখানে পৌরসভার ইন্টারফেয়ার কোনো জায়গা নাই আমার, ঠিক আছে? আমি প্রত্যেকটা জায়গায় আমি মানে আমার যে গ্রাম থেকে দেখুন আমি লিড নিয়ে এসেছি, টাউনটা আমি হেরেছি। তার একটাই কারণ যে টাউনে ইন্টারফেয়ার করার জায়গা নাই। আর মাত্র পেলাম কবে? 5 তারিখে আমার নাম ডিক্লেয়ার হলো, 9 তারিখে আমি নমিনেশন ফাইল করলাম। তাহলে কি পুরুলিয়াতে আপনি স্বীকার করছেন যে আপনি বহিরাগত ফ্যাক্টর আপনার বিরুদ্ধে কাজ করেছে? ওটা বলছি একটু পরে। আমি 9 তারিখে আমি নমিনেশন ফাইল করলাম। আমি টাইমটা পেলাম কদিন? 27 তারিখে ভোট, 25 তারিখে আমার ক্যাম্পেনিং বন্ধ হয়ে গেল, ঠিক আছে? আমি মানুষের কাছে যেতেই পারলাম না। তো খুব কম টাইম, মাত্র 16 দিনের মধ্যে ভোট করতে হয়েছে। এবারে বুঝুন যে বহিরাগত হলে কি না বহিরাগত হলে এটা করার আছে। এই ঘটনাটার উপরই তো বিচার হয়ে গেছে যে মাত্র আমি যেখানে 37,000 ভোটে পিছিয়েছিলাম সেখানে 6,719 ভোটে পিছিয়েছি, যেখানে টাউনে 9,500 ভোটে পিছিয়েছি। আচ্ছা, না তাহলে সুজয়দা একটা কথা বলতে হয় যে আপনাদের পার্টির যে নতুন মানে ধরুন এই পোস্ট ইলেকশন যে পোস্টমর্টম আপনারা করেছেন, তাতে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে অনেকগুলো ব্ল্যাক শিপ, অনেকগুলো ট্রোজান হর্স আপনাদের সঙ্গে থেকে বেইমানি করেছে, এবং তারা 10:30 11টা পর্যন্ত কাউন্টিংয়ের দিন পর্যন্ত তারা ভাবছিল যে মানে বিজেপির সরকার আসছে 12টা পর্যন্ত। হ্যাঁ, তারপরে তারা যখন দেখলো এই মানে এত ম্যান্ডেটের পরে তারা আবার ফিরে গেছে। তাদেরকে নিয়ে আপনারা কি ভাবছেন? কেন তাদের তো একটা রাজনৈতিক মেসেজ দিতে হবে আপনাদেরকে। আমরা তো ভাববার কেউ নই, আমরা ভাববার কেউ নই। আমরা হচ্ছি ঘটনাগুলো, সঠিক ঘটনাগুলো আমি মানে আমাদের উচ্চ স্তরে জানানো, আমাদের সেটা জানানো চলছে, জানিয়েছি। এবারে উচ্চ স্তর যে আমার কথার উপরই সম্পূর্ণ বিশ্বাস করবে তা তো নয়, তারাও একটা বিচার বিবেচনা করে দেখবে। আমরা যেটা বলছি পরিষ্কার যে আজকে আপনাকে আমি পরিষ্কার বলছি, ভাবি লড়াইটা তো আবার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তারা কিন্তু বলেনি যে আমি বহিরাগত। আমাদের ওইখানে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভাবছিল যে আমি টিকিট পাবো, তারা এই স্লোগানটা তুলেছিল। আচ্ছা, কোন ভারতীয় জনতা পার্টিরা এই স্লোগান তোলেনি। তারা ভীত ছিল এবং আশঙ্কিত ছিল। এবং আমাদের যারা গদ্দারি করেছে তারা ফার্স্ট টাইম বলেছিল জাতীয় কংগ্রেসকে ভোটটা দিয়ে দাও। আচ্ছা, লাস্টলি যখন দেখলো যে তাতেও সুজয় ব্যানার্জিকে আটকানো যাবে না, তখন ওই কনজারভেটিভ লেবার যারা আছে শিডিউল কাস্ট, দেয়ার হ্যাজ বিন ডাইরেক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য মিউনিসিপ্যালিটি। আচ্ছা, তারা ভোটটাকে সোজা ডাইরেক্ট ড্রাইভার, এবং তারা অত্যন্ত কম বেতনের চাকরি, তাদের বেতন আটকে যায়, হেন হয় তেন হয়, তাদেরকে ব্ল্যাকমেল করে আচ্ছা যারা পৌরসভা চালাচ্ছেন তারা সোজা ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দেওয়া করিয়েছেন। আচ্ছা, এটা কিন্তু আপনাদের গবেষণাতে এবং তাদের পরিবারের সংখ্যা 1484টা। আচ্ছা, এক একটা পরিবারে যদি 3টে করে ভোট থাকে, 4টে করে ভোট থাকে, তাহলে সেই ভোটটা 4 14 56 মানে 5000, সেইটা ওইদিকে চলে গেলে 10,000-এর ডিফারেন্স হয়। সেইখানে নইলে টাউনে আমাদের শর্ট ছিল না।
মানে আপনি বলছেন যে আপনাদের ভিতরঘাত করে আপনার লোকেরাই আপনাকে হারিয়েছে। ওরা কয়েকজন, হ্যাঁ, তারা কন্ট্রোল করে যারা বিধান কি বলে মিউনিসিপ্যালিটিটাকে। আচ্ছা, না তো তাদের বিরুদ্ধে মানে আপনারা অ্যাকশন কি নিচ্ছেন এখন? সেটা তো কলকাতা নেবে, আমি কি নেবো বলুন? সেটা তো আমাদের নেত্রী নেবেন। আচ্ছা, আমাদের মানে নেত্রীর কাছে প্রপার সমস্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মিস্টার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, তারা নেবেন, আমি কি নেব? ওরা যদি মনে করে আমি ভুল করেছি, আমাকে শাস্তি দিক, আমার আপত্তি তো নেই তাতে। আমাদের মূল কথা হচ্ছে, যেটা হচ্ছে একটা জিনিস ভাবতে হবে আমাদেরকে, যে দলে থেকে দলে বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে কিছু করা উচিত, এটা আমার প্রিন্সিপাল। ঠিক আছে, আপনার এটা পার্টিকুলার আপনার বিধানসভা ক্ষেত্রে হলেও হতে পারে না, আমার বিধানসভা শুধু নয়, বাকি এইভাবে বিধানসভাতে হয়েছে। যেমন রঘুনাথপুরেও এই ঘটনা ঘটেছে। আচ্ছা, এই ঘটনা রঘুনাথপুরেও ঘটেছে। আচ্ছা, এই যে ঘটনাগুলো রঘুনাথপুরে ঘটেছে আর পুরুলিয়াতে ঘটেছে, বাকি কোনো জায়গাতে সেরকম ধরনের ঘটেনি। আর ঘটলেও সেগুলো খুব একটা রেখাপাত হয়নি। এই দুটো বিধানসভা। কিন্তু এখন তো শোনা যাচ্ছে যে যেমন আপনি বলছেন শান্তিরাম বাবু, শান্তিরাম বাবু তো ধরুন অনেক ভোটে পিছিয়ে ছিলেন, 42,000 ভোটে পিছিয়ে থাকা, সেটা মাত্র 325 ভোটে হেরেছেন। এবং সেটা নিয়ে তর্ক আছে, হাইকোর্ট হয়েছে, কিছু হবে। তো উনি বহুত ভালো লড়াই দিয়েছেন। হ্যাঁ, তবে কি না, তিনি তো 10 বছর ধরে ওই এলাকাতেই ছিলেন, আর আমি যেখানে লড়তে গেছি সেখানেও তো একবারে নতুন না। কিন্তু শান্তিরামদা এত বড় একটা পলিটিক্যাল ছবি, আর মানে উন্নয়নের কথাটা, উন্নয়নটা করার একটা ওনার কাছে ডিপার্টমেন্ট ছিল। হ্যাঁ, তার মানে কি আপনি মনে করছেন যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস আদিবাসীরা বা জঙ্গলমহলের মানুষ আপনাদের কাছ থেকে এখনো আপনাদেরকে ক্ষমা ঘেন্না করেনি? না না, ভুল করছেন। শুনুন, ঘটনাটা সেটা নয়। আমি আপনাকে বলছি, জঙ্গলমহল পুরো আমাদের ভোট দিয়ে জিতিয়েছে বলেই তো 3টে সিট পেয়েছি। আচ্ছা, জঙ্গলমহল মানুষের কোনো দোষ নাই। জঙ্গলমহলের আদিবাসী ভাইরা পুরো উজাড় করে দিয়েছে মমতা ব্যানার্জিকে, কোনো বার নেই। আমরা ঠিক মতো তপশিলি জাতিটাকে কনভিন্স করতে পারিনি। আচ্ছা, এবং তপশিলি জাতির ভোটটাই পুরুলিয়া জেলাতে কম আছে। আর আমার বিধানসভায় তপশিলি জাতি এবং যেটা হিন্দি ভাষী, তারা তখনও পর্যন্ত আমাদের ওই জয় শ্রীরামেই কিছুটা ভক্ত হয়েছিল। না মানে এটা যে জয় শ্রীরামে হয়েছে আকর্ষিত না, বহিরাগত ফ্যাক্টর যেটা আপনাদের পার্টির স্লোগান ছিল সেটা ওইখানে কাজ দেখুন, করেছে? বহিরাগত হলে তো পুরুলিয়ার মফস্বল আমাকে ভোট দিত না, অনেক ভোট দিয়েছে, তারা যে জিতিয়েছে। এবং আজও আমি বলছি 5টা বুথেও আমরা লিড পেয়েছি, 5টা ওয়ার্ডে লিড পেয়েছি। বহিরাগত ফ্যাক্টরটা সাধারণ মানুষ মেনে নেয়নি, মানে এই প্রচারটা বা অপপ্রচার যেটাই বলবেন, এটা চালিয়েছিল আমার পুরুলিয়া টাউনের 5-6 জন নেতা। আচ্ছা, তারা চালিয়েছিল, নাম বলবো না। আচ্ছা, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার, ওটাতে আমাদের বাকি সবাই তো সবকিছু বোঝে। সুজাতা, আরেকটা কথা বলতে চাইছি, এই সাম্প্রতিক আজকে ধরুন পিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে 3 ঘন্টা বৈঠক করেছেন। পিকে তো একটা ফ্যাক্টর আপনাদের তৃণমূলের রাজনীতিতে, শুনছি সাংগঠনিকভাবে মানে 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 চুল খোল নলছে পাল্টে দিতে চলছে নেত্রী আগামী দিনে। ভবিষ্যতের আপনার জেলার সংগঠনটা কি চেহারা পেতে চলেছে? আমি এখনই কি করে বলবো, ধরুন অনুমানটা তো আমি এখনই বলতে পারি না। তবে আমি এইটুকু বলবো যে নেত্রী আমাদের এবং আমাদের যা যুব নেতা এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অত্যন্ত বুদ্ধিমান, এইসব পলিটিক্স সম্পর্কে তিনি জেলা সম্পর্কে খুব অবগত আছেন। এবং উনারা যেই সিদ্ধান্ত নিক আর যাই সিদ্ধান্ত নিক, আগামী পৌরসভা নির্বাচনের 3টে পৌরসভায় যাতে জেলাতে আমরা ক্ষমতা দখল করতে পারি, সেই সিদ্ধান্ত চিন্তা ভাবনা নিয়েই ওনারা সিদ্ধান্ত নেবেন। আমি আরেকটা প্রশ্ন করে আমি আপনার জেলা পরিষদ নিয়ে যাব। এটা আমাকে প্রশ্ন করতে বলা হয়েছে যে ভুলটা আপনারা গত পঞ্চায়েত ইলেকশনের পরে করেছিলেন, পঞ্চায়েত ইলেকশনের পরে আপনারা যারা জেতা ক্যান্ডিডেট তাদেরকে তুলে বন্ধক করে দুর্গাপুরে কলিয়ারিতে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা দিয়ে ছবি তুলে বন্ডে সই করিয়ে তাদেরকে আপনাদের দলে সামিল করেছিলেন।
এই ভুলটা এইবারে জেতার পরেও অভিযোগ করা হচ্ছে যে যারা যেখানে যেখানে পার্টির থেকে যারা বাইরে আছে তাদেরকে সন্ত্রাস করে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যারা তৃণমূল করছে তাদেরকেই ব্যাক করা হচ্ছে। এই সম্পর্কে আপনারা কি বলবেন? আমি বলছি, যদি সন্ত্রাস করে কাউকে ঘর ঢুকতে না দেওয়া হচ্ছে, তেমন ধরনের ভারতীয় জনতা পার্টির আমার জেলার যে নেতারা আছেন তারা আমাকে 10খানা কি 5খানা কি 3খানা নাম দিন, আমি নিজে গিয়ে ডেকে নিয়ে তাকে ঘরে ঢুকিয়ে দেবো। আচ্ছা, এই অসভ্য কথাগুলো পুরুলিয়া জেলার রাজনীতিতে মানায় না। আচ্ছা, পুরুলিয়া জেলার রাজনীতিতে সবাই সবাইকে সম্মান দিয়ে চলি। আমি এইখানে আমাদের যে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি আছেন তাকেও সম্মান দিই। ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা আছে সে তো আমাকে নিজে কাকা বলে। অতএব এই কথা, এই অভিযোগ পুরুলিয়ার ক্ষেত্রে বিসদৃশ, এটা ভালো না। আজকে যারা আমাদের দলে আসছে, আমরা ধমকে টমকে যদি নিয়ে আসছি, তো সেটা তো ওরা কোনোখানে একটু এসে যদি কোনখানে বলুক না যে কাউকে চমকাচ্ছি ধমকাচ্ছি, এসে আমার সামনে বলুক। আমি আপনার সামনে এখানে আপনার টিভি পর্দায় এসে আমি আপনাকে বলছি যে আপনার কাছে যদি এসে লুকিয়ে লুকিয়ে কেউ বলে, আপনি নিয়ে যাবেন আমার কাছে, আমি তাকে এসপি কে বলবো, এসপির কাছে যাবো, যাও একে বাড়িতে পৌঁছে, আর কে ধমকেছে তাকে ঢুকিয়ে দেবো। মানে এটা আপনি আশ্বাসন দিচ্ছেন একবারে, পলিটিক্যাল কোনো সন্ত্রাস আপনার জেলাতে নেই? কোনো মতে কোথাও নেই। যদি আছে আমার কাছে এসে বলুক, আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে প্রশাসনিক ব্যবস্থা নেব, কোনোখানে নেই। এটা অমূলক কথাবার্তা। আচ্ছা আচ্ছা, কর্পোরেশন ইলেকশন যে আসছে আসন্ন, কর্পোরেশন নয় আমাদের মিউনিসিপাল, আপনারা সেই জায়গাটাতে এইবারে বিজেপি কে কিভাবে দেখছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে? না, আমি আপনাকে বলি, কর্পোরেশন মানে আমি বলছি আমাদের তো একটা অ্যান্টি ইনকামেন্সি ফ্যাক্টর কাজ করেই, তো কর্পোরেশনটা আমাদের আন্ডারে। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের মানে প্রচুর উন্নয়ন করে গেছেন আমার জেলা কর্পোরেশন মিউনিসিপালিটিগুলোতে। জেলা তো হয়েছে, মিউনিসিপালিটিতে প্রচুর উন্নয়ন, জল ফ্রি, ঘরে ঘরে পাইপ দেওয়া, সবকিছু। কিন্তু আমাদের যারা এই কাজগুলো করছেন বা করাচ্ছেন এবং কিছু অফিসার, তারা মানে ভালো কাজ করছে না বলে একটা অভিযোগ আছে সাধারণ মানুষের তরফ থেকে, এবং এই অভিযোগগুলো কয়েকটার বিরুদ্ধে আছে। তাদেরকে কিছু কিছু সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে আনা হয়েছে, কাউকে রাখা হয়েছে, কেউকে বলা হয়েছে। কিন্তু একটা যেমন আমাদের ভারতবর্ষের গভর্নমেন্টটা যেমন চেঞ্জ হলো না, যেমন কিছু মন্ত্রী চেঞ্জ হলো, তো এই মন্ত্রীগুলো যেমন চেঞ্জ হলো, কিন্তু আসল মাথাটা যেটা সেটা তো রয়ে গেল। তেমনি ধরনেরই আমার মিউনিসিপ্যালিটিতেও দু একটা চেঞ্জ হয়েছে, কিন্তু মূল মাথাটি রয়ে, মূল পান্ডা রয়ে গেছে, মূল পান্ডা। কিন্তু সুজেদা, এটা বিশ্বস্ত সূত্রে একটা খবর আছে যে যেহেতু আপনি চেঞ্জের কথা বলছেন পুরসভাতে, অভিযোগ এটাও ছিল যে আপনার বিরুদ্ধেও জেলা পরিষদে অনাস্থা আসার কথা ছিল। ওই সিক্রেটটা কি কি জাদুতে আপনি ম্যানেজটা করলেন? জাদু তারাই হাত তুলে দিল আপনার পক্ষে? একটা লোক এই কথাগুলো বলেনি। আচ্ছা, তাহলে এটা চাউর হলো কি না বলছি, দেখুন প্রত্যেকটা বিশেষ করে দক্ষিণপন্থী দল বা জাতীয়তাবাদী দলে পরস্পর বিরোধী ব্যক্তিত্ব থাকবেই, নাকি থাকবে না? থাকবে। এটা আর বামপন্থী দল নয়। ঠিক। আমার যারা জেলাতে যে নেতারা আছেন বা আগে যারা নেতৃত্ব ছিলেন, তাদের একটা সুপরিকল্পিত কৌশল, একটা যে একটা প্রেসারে রাখার জন্য, এইটা আপনাদের মতো চ্যানেল হোক বা আরো কারুকে পেপারে হোক, এইগুলোকে চাউর করে আমাকে একটু প্রেসারে রাখা, এবং এই যে আজকে অফিসার বর্গ তারা যেন সুজয় ব্যানার্জির সব কথাগুলো অতটা না শোনে, একটা পরিকল্পনা মাত্র। কোনো অনাস্থা আসার সেই সুযোগ আনতে তারা পারেনি। আর এখন যারা চেষ্টা করছে, আমি পরিষ্কার কথা এখনো বলছি যে আমাকে তো কলকাতার থেকে আমাকে ডাইরেকশন দিয়ে বসানো হয়েছে, মমতা ব্যানার্জি বসিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন। অনাস্থার তো কোনো প্রয়োজনীয়তা নাই। এরা যদি কলকাতায় গিয়ে দেখাতে পারে যে না, সুজয় ব্যানার্জির বিরুদ্ধে
এই এই অভিযোগ আছে, এই অভিযোগগুলোর জন্য আমরা ওকে রাখতে চাই না, এবং সেটা যদি প্রমাণিত হয় তো উপর থেকে বলবে আমাকে, দিদি বলে পাঠাবে বা আমাদের নেতা অভিষেক বাবু বলে পাঠাবেন, আমি সঙ্গে সঙ্গে রিজাইন করে দেবো। এ তো অনাস্থার কি প্রয়োজনীয়তা আছে? কোনো প্রশ্ন নেই। এবং এগুলো মিথ্যে একটা প্রপাগান্ডা। আচ্ছা, মানে আমরা কিন্তু দেখেছি যে অনেক পুরসভাতে কিন্তু রাতারাতি কিন্তু ঘোল পাল্টে গেছিল। তার উদাহরণ হচ্ছে রঘুনাথপুর। এবং কিছু কিছু লোক তখন আপনার যে আজকে বিরোধী দল নেতা আছেন তাদের সম্পর্কে ছিলেন বলে অভিযোগ ছিল। এখন আপনার জেলা থেকে অনেক নেতার সঙ্গে পার্সোনাল যোগাযোগের কথা শোনা যাচ্ছে বিরোধী দলনেতার সাথে আপনার দলের। সেইগুলো নিয়ে কি ভাবছেন? কোন বিরোধী দলনেতা? মানে আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি। শুভেন্দু অধিকারীর বাঁকুড়া পুরুলিয়াতে একটা বেস তো আছে, এবং আপনার দলের কিছু নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন, এইরকম একটা অভিযোগ হচ্ছে। শুনুন, একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী সম্পর্কে যুব সমাজের যে খারাপ মনোভাব প্রথম ছিল সেটা ছিল না, মোটামুটি একটা ছিল। কিন্তু উনি এই দল থেকে বিজেপিতে যাওয়ার পরেও অনেকেরই কিছু সফট কর্নার ওর প্রতি ছিল, কিন্তু ও যাওয়ার পর ওনার যে রাজনীতিগতভাবে যে ভাষাগুলো উনি ইউজ করেছেন তাতে সেই ছেলেগুলোই এখন ওনার প্রতি অতি বিরক্ত এবং থুতকার দিচ্ছে। তাহলে মানে আপনি কি বলতে চান যে দক্ষিণবঙ্গে শুভেন্দুর আর কোনো প্রভাব আগেকার মতন নেই? না, কিচ্ছু নেই। তার কারণ আমি বলে দিচ্ছি যে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ পুরুলিয়া জেলাতে আছে যে উনি বাইরের থেকে এসে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে প্রাইমারিতে ঢুকিয়েছেন, এইগুলো আছে ফার্স্ট পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, এই যে ভাষাগুলো উনি বলেছেন দিদির বিরুদ্ধে এবং পিসি ভাইপোর সরকার বলে যে ভাষা, এবং মানে বাংলার প্রধানমন্ত্রী মানে ওই খালেদা জিয়া বলে দিয়েছেন দিদিকে, এইগুলোর পর ওর প্রতি আর কোনো সফট কর্নার পুরুলিয়ার মানুষের নেই। ওইগুলো নিয়ে তো ওনার দলেরই মানে রাজীব ব্যানার্জির মতন লোকেরাও তো প্রতিবাদ করছেন, ফেসবুকে তো আপনি দেখছেন। না, ওরা করছে, কিন্তু এটা আমাদের মনের প্রতিবাদ, অন্তরের প্রতিবাদ, পুরুলিয়া জেলার মানুষের অন্তরের প্রতিবাদ। আমরা পরিষ্কার হয়ে বলছি, আমরা মমতা ব্যানার্জিকে মানে পুরুলিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে আমাদের জন্য ভোট কমে, আমরা একটু ভুল কাজ করি, খারাপ কাজ করি, তার জন্য ভোটটা কমে পুরুলিয়ার। নইলে মমতা ব্যানার্জি পুরুলিয়ার যেটা করেছেন আমার জীবনে শুধু নয়, এর আগে অনেক আমার বয়সের আগের কেউ বলছি করছি, তারা সবাই বলছেন আচ্ছা বলুন তো কে দিয়েছে পুরুলিয়ায় মেডিকেল কলেজ, কে দিয়েছে পুরুলিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ, কে দিয়েছে পুরুলিয়াতে অত বড় ইউনিভার্সিটি? সাংঘাতিক ব্যাপার। পিছিয়ে পড়া পুরুলিয়াকে এগিয়ে নিয়ে যাবার যে ভাবনা, সেটা একমাত্র মমতা ব্যানার্জি বাদ দিয়ে আমরা দেখিনি। তাই ওনাকে যদি কেউ খারাপ কথা বলেন সেটা কিন্তু পুরুলিয়ার মানুষের অন্তরে খুব লাগে, সেটা মানুষ মেনে নিতে একবারে মানবে। সুজাতা, এবার আপনার জেলা পরিষদ নিয়ে কথা বলি। আপনার এটা তো সেকেন্ড টার্ম, আপনার জেলা পরিষদ। প্রথম আমি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, সেটা এখন আপনি পুরুলিয়ার টোটাল ডেভেলপমেন্টটা কোন জায়গায় পাচ্ছেন? এবং আপনারা উল্লেখযোগ্য যদি বলা হয় যে জেলা পরিষদ পুরুলিয়ার খাতায় এই যে অ্যাচিভমেন্টগুলো আছে, তাহলে কি বলবেন আপনি? দেখুন, একটা জেলা পরিষদের দ্বারা যা করা দরকার সেই জায়গাটা হচ্ছে যে পুরুলিয়াতে একটা জেলা পরিষদের দ্বারা যা উন্নয়ন সম্ভব, আচ্ছা আমি আপনাকে বলি, ধরুন কালভার্ট, ব্রিজ, রাস্তা, পুকুর খনন, জোরবান তৈরি করা, এবং তার সাথে সাথে যে কাজগুলো করে যাচ্ছি সেই জায়গায় বলুন আমি পুকুর কাটলাম, সেই জায়গায় ঠিক মতো চাষটা হচ্ছে কিনা সেটা আমি জোরবান করেছি, সেই জোরবানের জলে চাষ কেমন হচ্ছে, এইগুলো করা, এবং ম্যান্ডেজ তৈরি করা, জেলার মানুষের জন্য ম্যান্ডেজ তৈরি করা। আর আমি আপনাকে বলছি, আমি তো ধরুন প্রায় 3 বছর হলো আমি জেলা পরিষদের সভাধিপতি, কিন্তু তার মধ্যে 1.5 বছর প্যান্ডামিক, এবং প্রথম 1 বছর আমি সভাধিপতি হওয়ার পর তার 1 বছর পরে আমার বোর্ড গঠন হয়েছে। অতএব আমি
কাজ করতে সময় পেয়েছি বড় জোর 11 মাস কি 12 মাস, বাকি আমি কাজ করতে সময় পাইনি পুরুলিয়ার ডেভেলপমেন্ট। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, পুরুলিয়ার প্রত্যেকটা ঘরের সামনে যে কোনো রাস্তায়, ছোট ছোট জায়গায় আপনি পিসিসি রাস্তা পাবেন। একটু বেরিয়ে যান, বিটুমিনাস রাস্তা পাবেন, পিএমজিওসাই নয় এখন, মানে আমরা বিজিএসওয়াই, বঙ্গীয় গ্রামীণ সড়ক যোজনা, সেই জায়গাগুলো পরিষ্কার করেছি। ঘর আমরা এখনো পর্যন্ত যেগুলো দিয়েছি আমি আপনাকে বলে দিচ্ছি, টোটাল আমার কাছে সব তথ্য ভিত্তিক আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আমরা টোটাল ঘর দিয়েছি 1,31,883 খানা ঘর আমরা কমপ্লিট করেছি। 1,90,252 খানা ঘর আমাদের স্যাংশন, আর অনগোয়িং কমপ্লিশন আছে 58,369। এটা আপনারা মানুষকে বাড়ি দিয়েছি, মানুষকে ঘর দিয়েছি, গ্রাম বাংলায় মানুষকে ঘর দিয়েছি, যেটা সেই ঘর দিয়েছি 1,90,000, তার মধ্যে 1,31,883টা কমপ্লিট ঘর হয়ে গেছে, এবং 58,000 ঘর অনগোয়িং চলছে, অর্ধেক রাস্তায় হচ্ছে, বা এই কিছুদিন কাজ সব বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে এখন আবার গিটি নেই, বালি পাবেন না, কারণ বালি বন্ধ হয়ে গেল, এই কাজগুলো কিছু বন্ধ হয়ে গেল। সেই এবার দুর্গাপূজার পর ছাড়া আর কাজ করা যাবে না, এই জন্য কিছু কাজ তো ডিলে হচ্ছেই। আজকে সারা ভারতবর্ষের এই প্যান্ডামিক সিচুয়েশনে আমি বলবো পুরুলিয়ায় সবচেয়ে বেটার পজিশনে আছে। আপনার কথা ধরে নিলাম, একটা কথা সুজয়দা বলতে চাইছি যে ধরুন পশ্চিম বাংলায় জেলা পরিষদের মারফতে যা যা উন্নয়ন হওয়ার কথা আপনি করেছেন, আপনারা বলছেন পুরুলিয়াতে আপনারা করেছেন, এই যে বেসিক উন্নয়নের যে কথাগুলো আছে সেইগুলো যদি কেউ অস্বীকার করে ভুল করবে। কিন্তু দুটো প্রশ্ন আপনাকে জেলা সভাধিপতি হিসাবে আমাদের জানার ইচ্ছে আছে। এক হচ্ছে যে মানুষের তো শুধু রাস্তাঘাট জল হলে হবে না, মানুষের রোজগার চাই। আপনি দেখুন আজ থেকে প্রায় আমার মনে আছে 7-8 বছর আগে রঘুনাথপুরে আপনাদের যে জেলার মধ্যে যে রঘুনাথপুর অঞ্চলে ওইখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করা হয়েছিল, এবং অনেকগুলো কারখানার মালিকরা ওইখানে জমি নিয়েছিলেন। মাঝখানে কথা হচ্ছিল যে ওটাকে এক্সটেন্ড করে দুর্গাপুরের এডিডিএর সঙ্গে সংযুক্ত করে ওই জায়গাটাকে ডেভেলপ করা যায় কি না সেটার একটা কথাবার্তা ছিল, কিন্তু কারখানার মালিকরা জলের দরে জমি নিলেন, কিন্তু তারা মানে ভূমি পূজন করলেন, কিন্তু আজ পর্যন্ত ওইখানে একটা বড় শিল্প আসেনি। তার প্রথম কারণটা কি? এক, আর দুর্গাপুরের ভালো যেটা হচ্ছে, দুর্গাপুরে বলছি পশ্চিমবাংলার ভালো যেটা হচ্ছে যে কলকাতার মানুষরা বা অন্যান্য জায়গার মানুষরা পুরুলিয়াকে একটা পর্যটন ডেস্টিনেশন হিসাবে ধরে নিয়েছেন। এখন মানুষ শান্তিনিকেতন যাচ্ছে না, এখন মানুষ পুরুলিয়াতে অযোধ্যা যাচ্ছে বা গৌর পঞ্চকোট যাচ্ছে, বা আপনার অনেক জায়গা আছে, অনেক ছোট ছোট জায়গা আছে। জেলা পরিষদ এইগুলোকে ট্যুরিজম সার্কিট করার জন্য কি ভাবছে, বা তার প্রচারের জন্য কি ভাবছে, বা নতুন কি আনছে? কারণ আমার দুটো প্রশ্ন ছিল, এই দুটো প্রশ্নকে যদি আপনি যোগ করেন তাহলে এটা রোজগার দিয়েই হচ্ছে, মানে এমপ্লয়মেন্টেরই কথা বলছে। প্রথম প্রশ্ন, রঘুনাথপুর কি ভাবছেন আপনারা? বলছি, প্রথম কথা হচ্ছে আপনারা যেটা বলছেন যে জলের দরে জমি নেওয়া, যাই হোক, সেটা কিন্তু বামফ্রন্ট আমলেরই জমি নেওয়া, আমাদের আমলের জমি নেওয়া নয়। এবং ওরা যে সমস্ত পুঁজিপতি দিকে জমি নেওয়া হয়, এগুলো আপনি জানেন যে ইন্ডাস্ট্রিয়াল জমি একবার যখন লেনদেন হয়ে যায় তারপরে সেটাকে ঘুরিয়ে আনা খুব কঠিন, এটা তো আছে, সিঙ্গুর তার একটা প্রমাণ, অনেক কষ্ট করে করা হয়েছে। তো এইখানে যেগুলো হচ্ছে যে সেখান থেকে আমরা পরবর্তীকালে তাদের সাথে আমাদের নেত্রীর এটা নিয়ে বৈঠক হয়, এবং আমরা গত বছরের ঠিক শেষ সময়টা, মানে ফেব্রুয়ারি মাসটাতেই, তার আগেটায় আমরা ওইখানে ইয়ে করেছি, এবং যাতে করে ওখানে ইন্ডাস্ট্রি হয়, সূচনা হয়, তার একটা ব্যবস্থা চলছে, এবং সেখানে অনেকটাই টাকা লগ্নির একটা প্রসেস শুরু হয়ে গেছে। এটা আমি আপনাকে বলছি যে এইগুলো করতে করতে তো ইট উইল টেক টাইম, এটা মিনিমাম আরো 1-1.5 বছর সময় লাগবে। তখন আপনি
দৃশ্যমান হবে যে হ্যাঁ একটা মানে দুটো কারখানা এখানে হচ্ছে। এখানে ধরুন এর আগে আমাদের ওখানে একটা বিদ্যুৎ কারখানা ডিভিসি থেকে হয়েছে, সেখানে সেটাকে তো এটার পরিকল্পনাই তো করা হয়েছিল। হ্যাঁ, যে ওই ওইখানেও তো বিদ্যুৎটা- প্রবলেম ক্রিয়েট করেছে আপনার লোকেরা ওইখানে। না, আমাদের লোকেরা কোনো ওখানে প্রবলেম ক্রিয়েট করেনি। ওখানে প্রবলেম ক্রিয়েট করছে ডিভিসি, খুব শয়তানি করছে মানে সাধারণ মানুষের সাথে। যাদের জমি নিয়েছে তাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না। এমনকি যারা জমি দিতে রাজি নয়, তখন তো সেই জোর করে জমিটা নিয়েছিল, তো তাদের টাকা পয়সা তারা নেয়নি, তো তাদের একটা যে ক্যাজুয়াল চাকরি দেওয়া সেটাও তো তারা দেয়নি। এই নিয়ে তো যারা জমি দিয়েছে, সবকিছু দিয়েছে, পয়সা নেয়নি, তাদের নিয়ে তো ভাবনা করা দরকার, ওরা করেনি। ডিবিসি খুব ডেঞ্জার, ডিবিসি ইজ ভেরি ডেঞ্জার। ডিবিসি কে যারা ভালো বলে, আমি তাদেরকে বলছি যে না, ডিবিসি প্রচুর খতরনাক, এইটা হচ্ছে ভুল আমাদের অনুধাবন। তারপরে অলরেডি ডাইরেক্টেড বাই দিল্লি, বুঝতে পারছেন, যেখানে রাজ্য সরকার যদি বলে আমি না এটা 5, ওরা বলবে না 7, আর যদি আমরা 7 বলি তখন ওরা বলবে 3। এই তো এখন পুরুলিয়ার এই ওয়েস্ট মানে আমাদের বেঙ্গল গভর্নমেন্ট আর দিল্লি গভর্নমেন্টের অবস্থা। মানে ওরা আমাদের কোনোটাই ভালো চায় না, সেটা দেখেছেন। নির্বাচনের আগে এসে নিয়ে কি করে গেছে সেটাও দেখেছেন। মূল কথা হচ্ছে যেটা কারখানা এবং শিল্প, এটা আমরা করবই। পুরুলিয়ার বুকে না, শুনুন, পুরুলিয়া তো রঘুনাথপুর তো আইডিয়াল ডেস্টিনেশন, আইডিয়াল ডেস্টিনেশন, পঞ্চায়েত একদিকে, আমরা করবই। না রাজনৈতিক ইচ্ছা শক্তিটা কোথায় দেখা যাচ্ছে? না, দিন ধরে পেন্ডিং আছে, 10 বছর প্রায় হয়ে গেল। না, কথাটা শুনুন, এইগুলো পেন্ডিং এর যে গল্পটা না, প্রত্যেকটা জিনিসের, ধরুন এই সামনে বিপদদারিণী আসছে তো, হ্যাঁ, দেখবেন আমাদের মায়েরা বিপদদারিণী সুতা কি ছাড়ায়, কারণ জট যাতে না লেগে যায়। তো এই যে জটিল আবহাওয়া এবং জটটা লেগে গিয়েছিল ইন্ডাস্ট্রি করার জন্য, সেইটা ছাড়াতেই তো বিরাট ব্যবস্থা হয়ে গেল। তারপরে কি হয়েছে, যে আপনি যে ইন্ডাস্ট্রি করবেন, তারপরে তো আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চাই। তো আপনাকে তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে করতে হয়েছে, বড় রাস্তা করতে হয়েছে, বড় ব্রিজ করতে হয়েছে, সেই পথে তো বড় বড় গাড়ি আসবে, সেইগুলো সব কম্পিউটার দিকে এগিয়ে গেছে। এরপরে দেখুন কি হচ্ছে, আমার মনে হয় যে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা অনুমান, যে ভালো দুটো ইন্ডাস্ট্রি ওই রঘুনাথপুর এলাকাতে হচ্ছে। মানে যারা আগে জমি দিয়েছিল ভূষণ, হ্যাঁ, ওই জায়গাতে না। এখন কিভাবে কি হবে সেটা তো আমি ডিটেলস বলতে পারবো না, সেটা নেত্রী বলতে পারবেন, বা আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে যিনি আছেন পার্থদা বলতে পারবেন। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে মানে আন্তরিক দিক দিয়ে আমরা যেটা দেখেছি, তাতে দিদির এবং আমাদের পার্থদার পুরুলিয়াতে ইন্ডাস্ট্রি করার জন্য স্বতঃস্ফূর্ততা বিদ্যমান আছে, পরিষ্কার। আর এই যে ট্যুরিজম সার্কিট নিয়ে যে কথা বলছিলাম, ট্যুরিজম সার্কিট নিয়ে যেটা বলছি, শুনুন, ট্যুরিজম সার্কিটটা সম্পূর্ণই গাইডেড বাই আস, পুরুলিয়া জেলা পরিষদ। যদিও ট্যুরিজম মিনিস্টার আলাদা, সবকিছু আলাদা আছে, কিন্তু সবগুলো দেখা শোনা, রক্ষণাবেক্ষণ, সবকিছু তদন্তে যাওয়া, সব মানে জেলা পরিষদের আন্ডারে আছে। আমরা ওই জায়গা থেকে এই বছরও মানে আমাদের যে জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে বা ফেব্রুয়ারির 15 পর্যন্ত আমাদের ভালো রোজগার হয়েছে। এবং এইটা রোজগার মানে যে গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষদের কাছে যারা বেড়াতে যায়, এক্সকারশনে যায়, যারা টুরিস্ট করতে যায়, তারা ধরুন মুরগির ডিম খাবে, তো সব গ্রামের মুরগির ডিম খাচ্ছে, সেখানে তারা ভালো দাম পাচ্ছে। মুরগির মাংস খাবে, সেখান থেকে ডাইরেক্ট কিনছে, হোটেলে যে নিয়ে মানে পোলট্রি মাংসের জায়গায় দেশি মুরগি খাচ্ছে। তারপর ধরুন ওদের ওলকপি, ফুলকপি, নিজেরা যেগুলো খুব বিনা সারে যেটা বা বিনা পেস্টিসাইডে হয়, সেই সব জিনিস ওখান থেকে একবারে পরিষ্কার। তারপরে পাহাড়ের উপরে, তারপরে মহুয়া আছে, ছৌ নাচ আছে, তারপরে পাহাড়ের উপরে মানে এইসব জিনিসগুলো তৈরি হওয়া। তারপরে ওখান সেই সময়তে আমাদের যে আমরা অরহর বলি না, অরহর গাছগুলোর কচি কচি বেরোয়, সেইগুলো খায়। মানে মানুষগুলো এখানে যে মানে ওই সাধারণ মানুষের সাথে কলকাতার মানুষগুলো এসে মিশে যায়।
তাই তারা তখন এখানে এসে কিছু খরচাপাতিও করে, সেই খরচাপাতিটা যখনই হয় এখানে টাকাটা তো এইখানে থেকে যায়। আচ্ছা, তো এই যে টাকাটা এখানে থেকে যায়, এইটা বাঘমুন্ডি এবং আরসা টোটাল সার্কিটটাতে এই ট্যুরিজমে অনেক ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হয় প্রত্যেকটি পরিবারের। কিন্তু এটা একটা অন্য প্রশ্ন লাগছে, যেটা আমরা দেখছি প্রত্যেকবার কি হচ্ছে যে ধরুন বাইরে থেকে যারা আসছে, ধনিকরা আসছে, তারা বড় বড় হোটেলে উঠছে বা বড় বড় ফার্ম হাউসে উঠছে, অথবা আপনাদের পুরুলিয়ার যে গেস্ট হাউসগুলো এখন রাজনৈতিক নেতারা চালাচ্ছেন সেইগুলোতে উঠছে। কিন্তু গোটা বাংলা জুড়ে নেত্রী একটা সুবিধা দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে পথের সাথী। ঠিক আছে, এই পথের সাথীগুলোকে কি দৃষ্টিতে আপনারা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দিয়ে দিয়েছেন জানি না, ওইখানে কোনো সুবিধা নেই, অনেকগুলো পথের সাথী খোলা নেই, রাস্তার মধ্যে মানুষের যদি কোনো বিপদ হয় তার কাছে কোনো রিলিফ নেই। আমি আপনাকে বলতে পারি একটা পথের সাথী আপনি বলতে পারবেন না যেটা ফুল ফ্লেজ প্রফেশনালি চলছে। আপনার যে অন্যান্য জায়গা তো চলছেই না, আপনার কি নাম হচ্ছে পুরুলিয়া জেলাতেও চলছে না। একটা মসজিদের পাশে শুনলাম একটা পথসাথী আছে, বন্ধ আছে, ওটাও কেউ চালাচ্ছে না। এইগুলো নিয়ে কি ভাবছেন আপনারা জেলা পরিষদ? পথের সাথীগুলোকে এসএইচজি গ্রুপগুলোকে দেওয়া হয়েছিল। এসএইচজি গ্রুপ যারা, তারা গ্রামীণ পরিবার থেকে উঠে আসা বধূ, তাদের কাছে যদি আপনি মনে করেন যে আপনি 5 স্টার হোটেলে রান্না খাবেন, তাহলে তো তাদেরকে আরো ট্রেনিং দেওয়া, শিক্ষা ইত্যাদিটা না হওয়া পর্যন্ত তারা পাচ্ছে না। এই জায়গায় যদি ওই এসএইচজি গ্রুপগুলোকে আরো বেশি স্ট্যান্ডার্ড করতে হয় এবং প্রসেস করতে হয়, তাহলে এই জায়গায় ওদেরকে ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থাপনা দরকার, যার জন্য এটা হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, মানুষ তো ধরুন যখন এক্সকারশনে যায় বা কিছু, তাতে এটা যদিও পথের সাথীটা এক্সকারশনের মধ্যে পড়ে না, পথের সাথীতে যারা যায় তো রাস্তায় যেতে যেতে বলে চলো এই পথের সাথীটা দেখতে ভালো লাগছে, এখানে যদি চা ফা একটু খাওয়া যাক, দুটো পকোড়া খাওয়া যাক, এই ধরনের যায়। তো মূল কথা হচ্ছে যে ওখানে অনেক এসএইচজি মহিলারা আছেন, তারা গরিব ঘরের মেয়ে, কিন্তু আমাদের নেত্রী কি ভেবেছেন, আমাদের নেত্রী ভেবেছেন এই পথের সাথীগুলোতে ওই গরিব ঘরের নেত্রী, ওই গরিব ঘরের মেয়েরা, তারা এইসব কাজ করে তো 2 পয়সা রোজগার করবে, তারা তো এস্টাবলিশ হবে, তাদের পরিবারটা দাঁড়াবে, এই জায়গায় তিনি ভেবেছিলেন। এইটা ভাবার পর আরেকটা তাকে ভাবাতে হবে যে ওই পথের সাথীতে যারা, যে মহিলারা চালাচ্ছেন, আপনি দেখুন এসএইচজি গ্রুপ, এসএইচজি মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে তা থেকে যদি প্রফেশনালি করা যায়, এটা মানে এটা একটা প্রস্তাব। আপনি যেটা বলছেন, কারণ হচ্ছে যে আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন অথচ কাজে লাগছে না, না আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন এটা আমরা আমাদের উঁচু লেভেলে পাঠাবো, দিদিকে বলবো বা নেত্রীকে বলবো বা আমাদের যে মন্ত্রী আছে এসএইচজি গ্রুপের, তার কাছেও এই প্রস্তাবটা তুলে ধরবো, যাতে এটা হলে ভালো হয়। যে প্রফেশনালি আর কয়েকটা জায়গায় হয়েছে যেগুলো বলছি, যেমন পথের সাথী, সেই পথের সাথীগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যখন তৈরি করে, তাতে জমিগুলো মানে আরেকটু মানে ভিড় ভাড়াক্কায় হলে ভালো হতো, মানে একেবারে মানে মেরন এলাকায় হয়ে যাওয়ায় বা খুব দূষণ এলাকায় হয়ে যাওয়ায় সেই জায়গাগুলোতে একটু মানে ওটাই বলছি যে টোটাল ওয়েস্টেজ মনে হচ্ছে এখন। আর না, টোটাল ওয়েস্টেজ নয়, যেই রকম অনেক কর্মতীর্থ, তারপরে হচ্ছে যে আপনার মার্কেট কমপ্লেক্স যেগুলো হয়েছে, মানে ধরুন ইনফ্রাস্ট্রাকচার তো অনেক তৈরি হয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার যখন সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছিল, আজকে করোনা কালে সেটা কাজে লাগছে, কিন্তু অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কোনো কাজে লাগছে না। কাজে লাগাবার জন্য পলিসি মেটার করা হচ্ছে, করছেন, এবং কাজে কিছুই লাগছে না, এই গল্পটা ঠিক না। কাজে যেটা লাগছে না, যেগুলো লাগছে না সেইগুলোকে কি রূপে, কি জায়গায় সেগুলোকে আরো অন্য রূপ দেওয়া যায় কিনা সেটা ভাবা হচ্ছে। আর যেগুলো হচ্ছে, ধরুন আমি আপনাকে বলছি যে পুরুলিয়া থেকে আপনি বাঁকুড়া যান, দেখবেন হুড়াতে যে পথের সাথী আছে সেখানে কাজে লাগে ফার্স্ট ক্লাস, ওখানে ভালো হয়। কিন্তু ওই যে বললাম কিছু ট্রেনিং, ওইখানে গিয়ে যদি আপনি বলেন যে খুব ভালো ভালো একটু
পনির বানাও বা চিকেন মশলা বানাও, এই চিকেন দো পেঁয়াজি বানাও, এই তো যদি বলে দেন তো ওরা পারবে না। এই ট্রেনিং গুলো ওদেরকে দিলেই ভালো হয়ে যাবে, যেটা মানে আমার ধারণা। এটা মানে আশা করছেন যে আগামী দিনে এটা আপনি এটা ভালো তুললেন, এটা করে দিলে ওই ট্রেনিং যদি শিখে যায়, মেয়েরা যদি ভালো রান্নার ব্যবস্থা শিখে যায়, আর এখন ইউটিউবেও কিছু শিখছে, তারাও যে করছে একটু আসছে না তা নয়, কিন্তু এটা আরো ট্রেনিং দিয়ে দিলে ভালো হবে। সেটা দেখা যাক কি করা যায়, আমরা উপরে বলবো। আপনার যে ওখানে মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে, সেইগুলোতে অ্যানুয়াল হাজবেন্ডারি প্লাস হচ্ছে যে পোলট্রি মানে শুয়োর চাষ বা গরুর চাষ বা ছাগল চাষ, এইগুলোর স্বনির্ভর গোষ্ঠীটাকে প্রমোট করার জন্য আপনারা কি করছেন? দেখুন, স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বা স্বনির্ভর গোষ্ঠীগুলোর রূপটা বদলে গেছে পুরুলিয়া। আচ্ছা, আমি আপনাকে বলছি, আগে ছিল স্বনির্ভর গোষ্ঠী বলতে আপনারা মহিলা ভাবতেন, এখন স্বনির্ভর গোষ্ঠী মহিলা পুরুষ নিয়ে হচ্ছে। আচ্ছা, আমরা ওই স্বনির্ভর গোষ্ঠী মাটির সৃষ্টি প্রকল্প তৈরি করেছি, এবং মাটির সৃষ্টি প্রকল্পতে আমি আপনাকে বলছি 136টা সাইটে আমার মাটির সৃষ্টি প্রকল্প চলছে। তার মধ্যে মডেল হয়ে গেছে 56টা মডেল। আচ্ছা, মডেল মাটির সৃষ্টি। আচ্ছা, আপনি সেখানে দেখতে পাবেন মানে কি কি আছে সেখানে। আপনি দেখতে পাবেন পোলট্রি আছে, আচ্ছা, 13টা পোলট্রি ফার্ম খোলা হয়েছে, ওরা খুলেছে নিজেরাই। 9টা তো অলরেডি পোলট্রি ফার্মের থেকে প্রোডাকশন চলছে। ওখানে 1350 খানা, ওই 9টা পোলট্রি ফার্মে 1350 খানা ওই চিক্স তৈরি হচ্ছে, যেখান থেকে ডিমও তৈরি হচ্ছে। আচ্ছা, মানে ওই মুরগিগুলো বা ডিম পারছে তারও ব্যবস্থা ওই মহিলারা করছে, বা পুরুষরা ওদের স্বামী স্ত্রী দুজনে মিলেই হোক বা নিয়ে হোক, এগুলো করছে। সাথে সাথে আমরা ডাক হাঁস দিয়েছি। হাঁস এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউট করেছি 1050 পিস। সে হাঁসরা পুকুরের পাড়ে যায়, পুকুরের পাড়ে ঘর করে দেওয়া হয়েছে। পুকুরে সকাল থেকে সন্ধ্যেবেলায়, সন্ধ্যে হয়ে গেলে পুকুরের পাড়ে গিয়ে ওরা ঢুকে যাচ্ছে ওদের খোয়ার, হাঁস খোয়ারে। সেখান থেকে ডিম বেরিয়ে আসছে সকাল বেলায়। সেখান থেকে যেগুলো সারা হাঁস, সেইগুলো আবার বিক্রি হয়ে যাচ্ছে, বেশি হলেই তার মাংস খাচ্ছে, সেগুলো বিক্রি হচ্ছে। আমরা গোট দিয়েছি, গোট মানে 66 ইউনিট, মানে হচ্ছে একে আবার আপনি মানে এই যে আপনি বললাম 1350টা চিক্স ডিস্ট্রিবিউট, মানে এটা নাম্বার অফ 1350 ইন্টু 10, আচ্ছা, মানে 13,500। এইটা নাম্বার অফ কিড ডিস্ট্রিবিউশন, মানে ছাগল যেটা দিয়েছি 66টা ইউনিট, মানে হচ্ছে 3টে ছাগল আর একটা পাঠা। আচ্ছা, মানে 4টে করে হচ্ছে। এইগুলো দেওয়া হয়েছে। তারপর আমরা কি করেছি না বলছি, আমি বলছি এটা খুব নগণ্য সংখ্যা নয়। আরো বলছি শুনুন, ওটা তো একটা দিক গেল। এবারে অর্চার, আমরা অর্চার তৈরি করেছি 95 খানা। সেখানে কত হেক্টর, 143 হেক্টর জায়গায় আমরা অর্চার তৈরি করছি। এবারে আপনাকে ভাবতে হবে যে জায়গাগুলো কি। এই জায়গাগুলো হচ্ছে টোটাল ব্যারেল ল্যান্ড, যেখানে বন্ধ্যা জমি, যেখানে পাথুরে জমি, মানে পাহাড়, কোল, এইসব জায়গাগুলোকে বেছে দিয়ে মাটির সৃষ্টি প্রকল্প তৈরি করা হচ্ছে। এবং সেটাকে গোল করে ঘেরা দিয়ে সাইডে সজনে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তার ভেতরে ঢুকে যান কাঁঠাল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তার ভিতরে ঢুকে যান বিভিন্ন অর্চার্ড, ফল টল সমস্ত কিছু হচ্ছে। এবারে অর্চার্ড হয়ে গেলে কি হয়, ওই জায়গাটা তো আওতা হয়ে যায়, মানে ছায়া হয়। তো ছায়াতে কি হবে, ছায়াতে হলুদ দেওয়া হচ্ছে, আচ্ছা, ছায়াতে আদা চাষ করা হচ্ছে। আচ্ছা, এই যে জায়গাগুলো ওখানে আমরা করছি, তারপর ওইটা একটা বিশাল বড় জায়গা যখন আমরা দেখছি, তখন ওইখানে একটা পুকুর বানানো হয়েছে। সেই পুকুরে হাঁস চড়ছে, সেই পুকুরে হাঁস যে ডিম দিচ্ছে, সেখানে ডিম দিচ্ছে। একটা জায়গায় হয়তো ধরে নিন আমি সেখানে ওখানে 20 হেক্টর জায়গাতে আমি ওইখানে 8টা আমি ইয়েকে ঢুকিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, 8টা ওই যাকে বলে ওই এসএইচজি গ্রুপ, সমস্ত গ্রুপকে দিলাম। 8টা এসএইচজি গ্রুপে 18-80টা পরিবার ওইখানে তাদের সেখানে নারিয়েল কুল আছে, তারপরে ডালিম আছে, ডালিম মানে আপনারা বেদারা বলেন যাকে, তারপরে আম তো আছেই, গোয়াভা আছে,
সজনে বৈকল্পিক চাষের অনেক হ্যাঁ ব্যবস্থা আছে। আমি আপনাকে কি বলছি, Cash crop। ইয়েস। আর যখন আমরা নতুন ওই গাছগুলো লাগিয়েছিলাম, হ্যাঁ। সেখান থেকে ঢেঁড়স লাগিয়েছি, সেখান থেকে ভুট্টা লাগিয়েছি, সেই ভুট্টা চাষ হচ্ছে, মানে ওইখান থেকে একটা ফসল হয়ে গেল, তারপর আস্তে আস্তে এরা বড় হলো। আচ্ছা, গাছ এখন ধরুন মুকুল দিচ্ছে। একটা মাল্টিপারপাস। ইয়েস, একটা জায়গাতে যারা বলছে মাটির সৃষ্টি প্রকল্প, একটা ওই ধরনের ব্যারেল ল্যান্ড, বন্যা ল্যান্ড, আপনি জানেন পুরুলিয়ার কাকুরে মাটি, ওই কাকুরে মাটিতে যেভাবে আমাদের ওই জায়গাগুলো হচ্ছে, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যাবেন। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে রাখবো, তাদের টিম যাবে, আপনারা দেখে আসবেন। যে আমার যদি সময় থাকে আমিও আপনাদের সাথে যাবো, দেখে আসবেন। আমি আপনাকে বলছি অর্চার আছে আমার 95টা। আচ্ছা, হ্যাঁ, সোশ্যাল ফরেস্ট করেছি আমি 58টা। তারপর ওইভাবে আমার টোটাল 136টা জায়গায় আমি মাটির সৃষ্টি প্রকল্প করেছি। আচ্ছা, কত হেক্টর জায়গায়? এক হচ্ছে 143 হেক্টর জায়গায়। আচ্ছা, আপনার তাকে 7 দিয়ে গুণ করুন, তত বিঘা হচ্ছে। আচ্ছা। তার মানে আপনারা বলছেন যে মাটি সৃষ্টি প্রকল্পটা মানে শুধুমাত্র গ্রামীণ যে ওই সব আপনি বলছেন না এসএইচজি গ্রুপকে কিভাবে এস্টাবলিশ করবেন, কিভাবে ফিনান্সিয়াল করবেন, আমি তবুও বলবো যে এইটা কম কম আরো হওয়া উচিত। কিন্তু একটা জিনিস তো আপনাদেরকে ভাবতে হবে যে ধরুন যেভাবে আস্তে আস্তে মাটির সৃষ্টি প্রকল্পটা মমতা ব্যানার্জির মাত্র 4 বছরের প্ল্যান। 4 বছর আগে উনি মাটির সৃষ্টি প্রকল্পটা নিয়ে এসেছেন। সেই জায়গা থেকে আমরা 4 বছরে যে জায়গাতে নিয়ে গেছি মাটির সৃষ্টি, আমি আপনাকে বলছি আমরা যদি এটা নিয়ে মানে আমাদের ওয়ার্ল্ডের কোনো প্রাইজ দেওয়া থাকে, আচ্ছা, পুরুলিয়া পাবে। আচ্ছা। আর একটা কথা দাদা, যখন পুরুলিয়ার কথা হয় তখন পুরুলিয়ার দুটো কথা হয়। একটা হচ্ছে যেহেতু ঝাড়খণ্ডের লাগোয়া এবং আদিবাসী অধ্যুষিত জায়গা পুরুলিয়ার, ওইখানে ছৌ নাচের একটা আলাদা গুরুত্ব আছে। এই প্যান্ডামিক সিচুয়েশনে তারা কেমন আছে, প্রথম কথা। এবং আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আপনার সঙ্গে এটাও আছে যে শুনেছি নাকি ওইখানে আপনার অফিসেও সেদিনকে দেখলাম সিধু কানুর যে মূর্তিটা বা মা দুর্গার যে মূর্তিটা বা ছৌ নাচের যে পুরো সিস্টেমটা, আমার মনে হয় এই কীর্তি যদি মানে এক্সপোর্ট করার মতন কোনো যদি প্ল্যানিং থাকতো, তাহলে ওই মানুষগুলো কিন্তু আর্থিকভাবে আরো সম্পন্ন হতো। এইটার প্রমোশনের জন্য পরিষদের পক্ষ থেকে আপনাদের কি? না, এগুলো এক্সপোর্ট হয়। প্রথম কথা হচ্ছে এগুলো এক্সপোর্ট হয় এবং লার্জ স্কেলের কথা, লার্জ স্কেলে বিদেশেও যায়। এবং আমাদের যখনই ধরুন আমরা ওই ইয়েতে ধরুন আমাদের যখন সেই বই মেলা হয়, তখন ওই সব নিয়ে মুখোশ ফুকোশ নিয়ে এসে রাখে, বিক্রি হয় খুব। এবং আমাদের যে এসএইচজি গ্রুপ তারা যে সমস্ত ওই বাবুই ঘাসের টুপি বানায়, সেগুলোও বিক্রি হয় প্রচন্ড। এগুলো মানে হয় না তা নয়, কিন্তু আমি আপনাকে পরিষ্কার একটা কথাই বলছি, এই যে ভাবনাগুলো নিয়ে ছোট ছোট শিল্পের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার পরিবেশকে একটু অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী করা, সেটা যেমন আপনি আমাদের নেত্রী ভেবেছেন, ঠিক তেমনি ধরুন আমাদের জেলায় শিক্ষার হার অনেকটা এগিয়েছে, সেটাও মমতা ব্যানার্জির দান। আজকে স্কুল বামফ্রন্ট সরকারের আমলে ধরুন 35 বছর রাজত্ব করেছে। এই 35 বছর রাজত্বে ওরা মানে আপার প্রাইমারি যেগুলো করেছেন, সেগুলোকে যে ডেভেলপ করা, সেগুলোকে হায়ার সেকেন্ডারিতে নিয়ে যাওয়া হয়েছে 85টা। আর আমরা এই 10 বছরে করেছি 150। হায়ার সেকেন্ডারিতে নিয়ে গেছি। যারা উচ্চ মাধ্যমিক, আপনার পাশের জেলা থেকে তো এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী চলে এসছেন, আপনার ডক্টর সুভাষ সরকার। এগুলো আপনাকে আমি কি বললাম, দেখুন 4টা মন্ত্রী ওরা দিয়েছে। আমি আপনাকে একটু আগে বললাম এরা কি করবে। একটা মানে এমওএস স্টেট লেভেলের মন্ত্রী, এরা তো উপমন্ত্রী, মানে হাফ প্যান্ট মন্ত্রী বলতে চাইছেন। মন্ত্রী। আচ্ছা, এরা উন্নয়ন করতে পারবে না। এরা আমাদের পশ্চিম বাংলায় যেমন মনে করেন দিয়েছে নিশ্চিত অধিকারীকে,
স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে। তার কারণটা হচ্ছে যে শুধু মমতা ব্যানার্জিকে চাপে রাখার কৌশল। আচ্ছা আচ্ছা, মানে ইডি সিবিআই। ইয়েস 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 ইয়েস। ধরুন শিক্ষামন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী, বিরাট শিক্ষামন্ত্রী, উনি কি করছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু চাপে রাখার একটা কৌশল। আচ্ছা, তারপরে ইয়েতে আসে না, বাদলার যেটা হয়েছে মন্ত্রীটা, আদিবাসী উন্নয়ন যা কিছু একটা পথে আর কি। সবাই বলছে যে নিশীথ প্রামাণিক আর বার্লাকে মন্ত্রিত্ব দেওয়া হলেই শুধু বাংলা ভাগ করার চক্রান্তে, কি বলবেন? দেখুন, একটা জিনিস, ওরা যতই করুক বাংলাকে ভাগ করতে পারবে না। শুধুমাত্র এইসব করে মানুষগুলোকে, মানে মানুষগুলো তো হাসি ঠাট্টা করছে ওদেরকে নিয়ে। আচ্ছা, এই উত্তরবঙ্গকে ভাগ করো, দক্ষিণবঙ্গকে ভাগ করো, পূর্ববঙ্গকে ভাগ করো, এর আগে তো এরকম ধরনের আলোচনাই কখনো হয়নি। এদেরকে থুতকার দিচ্ছে এরা। মানে নির্বাচনের আগে আপনারা দেখেছেন ওদের অ্যাটিটিউড, যে ওরা ভেবেই নিয়েছিল বোধহয় সরকার আগেই চলে এসেছে, কিন্তু হলোটা কি? মানে আমাদের প্রধানমন্ত্রী মহাশয় 2 तारीख का बाद आपका खेला खत्म हो जाएगा, अब खेला जनता का शुरू होगा। हमें बोलबो जो जनता का खेला शुरू हो गया है प्रधानमंत्री का विरोध में। अब वेस्ट बंगाल का जनता का खेला शुरू हो गया, और ये जो खेला का बात है, जो अब खेला हुई उत्तर प्रदेश में चल गया। अच्छा, मध्य प्रदेश में आप खेला हुई चल गया। अच्छा, তার মানে মমতা ব্যানার্জিকে সারা ভারতবর্ষের মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক এই জায়গায় চলে গেছে। ভয়টা সেইখানেই ভারতীয় জনতা পার্টির পজিশনটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আমি সেদিনকে দাদা পুরুলিয়া গেছিলাম, একটা প্রশ্ন, এবার সময় হচ্ছে, আপনাকে বহু দূর থেকে এসেছেন, আপনাকে ছাড়তে হবে আমাকে। আপনি রাজনৈতিক গোষ্ঠীর কথা বললেন, আপনার চক্রান্তর কথা বললেন, আপনি বললেন যে চক্রান্ত করে আপনাকে হারানো হয়েছে। আপনার আগে যে জেলা সভাধিপতি ছিলেন, ঠিক আছে, এখন উনি রাজনৈতিক নির্বাচনে আছেন। আমি ফোন করেছিলাম, দাদা কেমন আছেন? বলছে আমার সঙ্গে যা হয়েছে কোনো শত্রুর সঙ্গেও এই পার্টিতে না হয়। কি বলবেন? মানে ওনাকে কি রাজনৈতিক ক্যারিয়ারটা কি আপনারা শেষ করে দিয়েছেন? আমার ঠিক জানা নেই ওনার সাথে কি হয়েছে, হ্যাঁ এইটুকু আমি বলছি। হ্যাঁ, এবং ওনার সাথে কি হয়েছে উনি যদি বিশদ এসে আপনাকে কোনোদিন বলেন তো খুব ভালো হয়। হ্যাঁ, না মানে আমাদেরকে বলে কি হবে? বলছে ওনাকে কাজে লাগানো হয়নি, ওনাকে কেউ পোছে না, মানে উনি এখন অযোধ্যা পাহাড়ে যে যে এটা নিয়েছেন ওইখানে পড়ে থাকেন, বলরামপুরে থাকেনও না, মানে একটা এটা অভিযোগ ওনার। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে একটু কথা বলি, যে প্রত্যেক পলিটিশিয়ানদের একটা স্ট্যান্ড থাকা দরকার। যাদের পলিটিক্সে কোনো স্ট্যান্ড নেই তাদের এই অসুবিধাগুলো হয়। আচ্ছা, উনি নিজে নিজে সেটা ভাবছেন যে ওনার প্রতি অত্যাচার বা হয়েছে বা দল করেছে। উনি বলুন না কি অত্যাচার করেছে, একটা শুধু বলুন, একটা কোথাও তার প্রতি কোনো অসদাচরণ করা হয়নি। না, ওনাকে যেভাবে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, এখন তো অনেক দিন হয়ে গেল, কিছু প্রমাণ কত করে না, কে দুর্নীতির অভিযোগ করেছে ওর বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ কে করেছে? উনি নির্বাচনে জেলা পরিষদে হেরে গেছেন, তাই তিনি আবার জেলা পরিষদে আসেননি। আচ্ছা, জেলা পরিষদে যদি উনি জিতে আসতেন হয়তো উনি আবার জেলা পরিষদের সভাধিপতি হতেন। আচ্ছা, কে বলেছে ওকে ওর বিরুদ্ধে? উনি কি রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় নন? এই বিধানসভা ভোটে দেখুন, উনি নিজের থেকে যদি নিষ্ক্রিয় হয়ে যান তাহলে দল কি করবে? আচ্ছা, কেন উনি নিষ্ক্রিয় হয়েছেন? উনি একদিন হঠাৎ করে এলেন, ওই কি হলো ওটা যেন দাদার অনুগামী, দাদার অনুগামী নিয়ে উনি এসে ভাষণ দিয়ে চলে গেলেন যে 6 মাসের মধ্যেই পুরুলিয়া জেলা পরিষদে উনি অনাস্থা নিয়ে আসবেন এবং পুরুলিয়া জেলা পরিষদ পাল্টে দেবেন। তো উনি যদি এইটা ওইখানে না বলে আমাদের সাথে এসে বলতেন, সুজয় তুই ভালো কাজ করতে পারছো না, আমি তোমার সিনিয়র হিসাবে বলছি তুমি সরে যাও, আমি সরে যেতাম। আচ্ছা, ওইখানে বলার তো কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, মানে উনিও দাদার অনুগামী হয়ে গেছিলেন, ওই দাদার অনুগামীতে উনি এসেছিলেন দেখেছি। এবং এই জায়গাগুলো দাদার অনুগামী আমাদের কেউ নাই। আমাদের তো শুনুন ব্যাপারটা বলি, দাদাও দিদির অনুগামী ছিলেন, তাই না? যিনি যারা বলছিলেন আমরা দাদার অনুগামী, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তোমাদের দাদা কার অনুগামী?
তোমাদের দাদা কার অনুগামী? এখনো পর্যন্ত কার অনুগামী আছে। ঠিক। পরবর্তীকালেও অমিত শাহ অনুগামী হয়েছে কি প্রধানমন্ত্রী অনুগামী হয়েছে আমার দেখার নেই, কিন্তু ততক্ষণ পর্যন্ত তো দাদাও তো দিদির অনুগামী ছিলেন। ঠিক। তাহলে তোমরা যদি এইটা একটা কি ওটা জানেন, মানে এক ফকির এসেছিলেন একটা গ্রামে ভিক্ষা, মানে এক রাজার কাছে ভিক্ষার জন্য, এক রাজার কাছে। আচ্ছা। তো রাজা তখন সে দুহাত তুলে ভগবান মানে আল্লাহর কাছে চাইছে। তো ফকির ওইখানে দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে বললো, আরে আমি যদি রাজার কাছে চাইতে এসছি, রাজাও তো কারো কাছে চাইছে, তো আমি না হয় তার কাছেই চাইবো। ঠিক। তো যে ছেলেরা দাদার অনুগামী করেছে তাদের উচিত ছিল যে দাদা যার অনুগামী তার কাছে চাওয়া, তার কাছেই চাওয়া। এইটা হয়ে ভালো হতো। ঠিক আছে সুজয়দা, আমি আপনাকে পরে ধন্যবাদ দিয়ে ছাড়বো, কিন্তু আপনার কাছে লাস্ট আমার প্রশ্ন হচ্ছে, আগামী দিনে পুরুলিয়া মানুষ জেলা পরিষদের মাধ্যমে প্রায়োরিটির মধ্যে 5টা বড় কাজ কি দেখবে? আমি সবাইকে এই প্রশ্নটা করি। না, খুব ভালো করেছেন। 5টা বড় কাজ যেটা আপনাদের পরিকল্পনার মধ্যে আছে, জেলার মানুষকে আপনারা আগামী দিনে উপহার দিতে চলেছেন। দেখুন, আমার জেলায় সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে জলটাকে ধরে রাখা। আচ্ছা। জলটা আমাদের যেটা হয় না, ওয়াটার হারভেস্টিং, অনেক জল হয়, ওয়াটারটাকে হারভেস্টিং করা এবং পুকুর করে করে ধরে রাখা, জোর বাঁধ করে করে ধরে রাখা। অনেক জোর বাঁধ আমরা করেছি, আরো পুকুর বাড়াচ্ছি, আর 2 বছর হয়ে গেল পুকুর খনন হয়নি। আচ্ছা। এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য গত বছর যখন মার্চ মাস হলো, ফেব্রুয়ারি মাস হলো, কিছু পুকুর কাটা শুরু হলো, বাস বন্ধ হয়ে গেল, কাজ একদম টোটাল লকডাউন হয়ে গেল। এই বছরও কোনো কাজ হয়নি, টোটাল লকডাউন হয়ে গেল। তাহলে 2টো ইয়ার আমার নষ্ট হয়ে গেছে, যেখানে আমার যে কাজগুলো ধরা আছে যেগুলো, সেইগুলো আমি করতে পারিনি। অনেক জোরবাঁধ আমি এখনো পর্যন্ত, জোরে জলটা চলে যাচ্ছে তাকে ধরে রাখতে হবে। আমার জেলায় সবচাইতে বড় কাজ হচ্ছে যে যতটা পারি জলটাকে যদি আমি ধরে রাখি, আমার জেলার মানুষ, আমার জেলার শ্রমিক তাহলে বাইরে কাজ করতে যেতে হবে না। তাদের যতটুকু জমি আছে সেটার মধ্যেই আবার ওরা ফসল ফলাবে, এবং সেই ফসল গম হোক, সর্ষে হোক, ধান হোক, এবং তার সাথে সবজি হোক, বিভিন্ন ফসলের মাধ্যমে তারা তাদের আয় করবে। দেখুন, সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত 70% থেকে 75% মানুষ কৃষিজীবী। ঠিক। পুরুলিয়াকে সম্পূর্ণভাবে একটা কৃষিজীবী জায়গা করার একটা পরিকল্পনা আমার আছে, কারণ পুরুলিয়ার মানুষ খাটতে পারে, মাটি কাটতে পারে, এবং নিজেরা পুকুর বানাতে পারে, এবং নিজেরা ক্ষেত বানাতে পারে। সেই জায়গাতে ফার্স্ট নিয়ে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে একটাই, যে সেইখানে যেগুলো আমরা বানাবো সেইখান থেকে জলটা সোর্স করে উঁচু জায়গায় ফেলা, উঁচু জায়গায় ফেলে জলটা প্রত্যেকটা জমিতে, কারণ আমি আপনাকে বলছি, একটা জোর বেঁধে দিলাম, জোর থেকে জলটা উঠবে তবে তো জলটা চাষ হবে। কারণ আমাদের তো নাবি জায়গা, সেইখান থেকে একটা উপরে উপরে ট্যাঙ্ক তৈরি করে, যেখানে মনে একটা জোর বাঁধ করেছি, জোর বাঁধে মেশিন লাগিয়ে দিলাম, মেশিনে করে জল যে মাদার ট্যাঙ্কে পড়লো, সেই ট্যাঙ্ক থেকে সবাই চাষ করতে আরম্ভ করলো। এই একটা পরিকল্পনা, এবং সেখানে কিছু ইরিগেশন চ্যানেল তৈরি করে দেওয়া যেগুলো আছে, যে আমাদের ইয়েগুলো এখনো পর্যন্ত তৈরি হয়ে আছে, জোর মানে ছোট ছোট ড্যামগুলো, সেই ড্যামগুলোতে ইরিগেশন চ্যানেল করে সেই ইরিগেশন জলটাকে ধরে রাখা, এবং অনেক জায়গায় আমাদের সেই ড্যামগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে বাড়ি এবং আবার খনন করা আর কি। এই সব জিনিসগুলো একটা করতে হবে জেলায়। আমাদের এই জায়গায় যেটা আমরা করে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হয়েছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত চিকিৎসাগতভাবে আমরা পিছিয়ে আছি, আর বেকার ছেলেদের কাজ দেওয়ার ক্ষেত্রে এই দুটো জায়গা আমরা পিছিয়ে আছি। বেকার ছেলেদের কাজ দেওয়াটা এবং চিকিৎসার ব্যাপারটা, এই জায়গায় ডাক্তারের যে ব্যবস্থাপনা, এই নিয়ে আমাদের চাহিদা আছে, এটা নিয়ে আমরা উত্তরোত্তর জানাচ্ছি। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে ডাক্তার চাইলেই তো পাওয়া যায় না, ডাক্তার পড়ে আসতে হয়, এটা সময় লাগছে। কারণ আমরা মেডিকেল কলেজ বানিয়ে বানিয়ে সেখানে সিট বানিয়েছি, সিটে এবারে পড়ে পড়ে আসছে। আমার মনে হয় যে 1 বছরের মধ্যে ডাক্তারের ক্রাইসিস আমরা 70% মিটিয়ে দিতে পারবো। আচ্ছা। আর ইরিগেশনটাই আমাদের সবচেয়ে বড় ভরসা করতে হবে, চাষটাই আমাদের বড় ভরসা করতে হবে, আর তার সাথে ইন্ডাস্ট্রির উপরে একটা নজর রাখবো, আর ক্ষুদ্র শিল্পর উপরে আমরা জোর দিচ্ছি। আচ্ছা।
ক্ষুদ্র MSCME, শিল্প, হ্যাঁ, একেবারে ক্ষুদ্র শিল্পর উপরে। আমি আপনাকে বলছি, ধরুন একদিন একটা দিন ছিল যেখানে কাঁসা, পেতল ইত্যাদি থালা তৈরি করা, এইসব তৈরি করে, এবারে আমরা ভাবছি যেটা যে মাটিতে দিয়ে মাটির থালা বানাবো। আচ্ছা, যেগুলো এখন ওইগুলোকেই ঐতিহ্য বলা হয়। না, ওইগুলো প্রত্যেকটা বিয়ে ঘরে নিচ্ছে, হ্যাঁ, সেখানে মাটির খুব সুন্দর করে একটু গ্লাস করে, হলো। শুনুন এখন জিনিসটা হয়ে গেছে প্রত্যেকটা জিনিস সফিস্টিকেটেড। হ্যাঁ, সফিস্টিকেটেড। এর লোকে যখন নেচারের সাথে আপনি ঢুকিয়ে দেবেন, সুন্দর লাগছে, এই থালা যখন আপনাকে মানে ভোজ ঘরে পেতে দেবে, তার উপরে একটা কলা পাতা দিয়ে দিল, ব্যাস হয়ে গেল, আপনার দিলটা খুশ হয়ে যাবে। ঠিক, এইগুলো আমরা করাচ্ছি, এতে আমাদের অনেকেই এনগেজড হয়ে যাবে। ঠিক। তারপরে আমাদের শাল পাতা আছে, সেই শাল পাতার ওখানে তৈরি হয়, আমাদের মেয়েদেরকে দিয়েছি, মেশিন দিয়েছি সবাইকে, সেই মেশিনের মাধ্যমে মেয়েরা সেই শাল পাতা তৈরি করে। এবারে যেটা আমরা জেলা পরিষদ করবো, যে ওদের শাল পাতাগুলো আমরা কিনে নেবো, কিনে নিয়ে তার কারণ ওদের যখন দর কিনতে যাচ্ছে কম দরে দিয়ে দিতে হচ্ছে আমাদের বেচারীদের, সেইগুলো জেলা পরিষদ কিনে নেবে, কিনে নিয়ে আমরা বিক্রি করব। ঠিক, তাহলে কি হবে যে ওদের ন্যায্য মূল্যটা পাবে, এবং ওরা এই যে স্টক করলো আর বিক্রি হচ্ছে না, তো ওদের ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে যাচ্ছে। সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটা আমরা মেটাবো এবং আমরা স্টক রাখবো, এবং সেইটা করার জন্য আমাদের কিছু লোক এনগেজ হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি দেখুন, আমি আপনাকে বলছি, পুরুলিয়ার মানুষের হাতে বা পুরুলিয়ার মানুষের পরিবারে অর্থনৈতিক যোগান দেওয়াটাই সবচেয়ে বড় কাজ, এবং সেটাই পুরুলিয়া জেলা পরিষদে করছে, আমার সরকার করছেন, আর আমাদের নেতৃত্ব সেটা ভাবছেনই। আমাদের বর্তমান আমরা এইটুকু বলতে পারি যে আমাদের যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অত্যন্ত প্র্যাগমাটিক, এবং আজকে দেখুন যে লড়াইটা দিয়ে, তার বিরুদ্ধে কত অভিযোগ, যে লড়াইটা দিয়ে তিনি আজকে প্রত্যেক মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেটা আর বলার উপেক্ষায় রাখে না, এবং শালীনভাবে একটা কোনো কথা যদি আজকে পর্যন্ত দেখেছেন উনি যেখানে বক্তব্য রেখেছেন, কোন শালীনতা ব্রেক হয়নি ওনার বক্তব্য, ওই একটা তুই তুকারি ছাড়া। দেখুন, তুই তুকারি এটা কিন্তু কাউকে বলেনি, এটা কিন্তু ওই জায়গাতেই যেখানে ওকে মারতে এসেছিল তার প্রতি তিনি এই কথাটা বলেছেন, সেটা তো কাউকে বলেনি, বলছি দেখ আমি এসেছি তুই আয়, এই ঘটনাটা বলেছিল। তো যাই হোক, সেটা হয়তো তাৎক্ষণিক একটা উত্তেজনার ব্যবস্থা, নইলে উনি যেভাবে উত্তপ্ত করা হয়েছে ওনাকে, ঠিক, যে কেউ রেগে যাবে, কিন্তু এত প্র্যাগমাটিক নেতা আমি এই প্রথম এত কম বয়সে দেখলাম, যে এত প্র্যাগমাটিক নেতা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাইতে বড় নেতা আমি এখন আর দেখছি না। ঠিক আছে সুজয় দা, আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না, এই জন্যে যে পুরুলিয়া এখান থেকে এখনো যেতে 2.5-3 ঘন্টা লাগে, এবং আপনি রাস্তায় ফেসে গেছিলেন, তাও আপনি কথা রেখেছেন, এসেছেন, এবং আমার এইখানে এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে ইন্টারভিউ করতে গেলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, কিন্তু একটা খানদানি যে হচ্ছে রাজনীতিবিদের ব্যাপারটা, সেইখানে নিজের ভুলগুলোকে অকপটে স্বীকার করাটা, স্বীকারোক্তিটা, এইটা মানুষকে আরো বড়, আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক এগিয়ে নিয়ে যায় আর কি। তো সেই রকমই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব সুজয়দা এসছেন, নিজের কথা বলেছেন, ভুলগুলো স্বীকার করেছেন, পরিকল্পনার কথা বলেছেন। আমরা এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী দিনে উনি যেটা ভাবছেন সেটা করতে পারবেন, এবং সফল রাজনীতিক পরিচয়টা দেবেন, এবং যেটা দিয়ে এসছেন। ধন্যবাদ আপনাকে, আপনি সময় বার করেছেন এক্সপ্রেস নিউজের জন্য। ঠিক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভ রাত্রি হোক এবার সবাই জন্য, এবং সবাই ভালো থাকুন, এটুকু বলেই আপনার এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।